নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারোতে। মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আমরা শুরু থেকেই যে খবরে নজর রেখেছি, আজ সকাল থেকে জেপি নাড্ডার নির্দেশে আমরা জানি সন্দেশখালী যায় বিজেপির কেন্দ্রীয় দল এবং তারা যে প্রস্তুতি নিয়েছিল সেখানে 144 ধারা যে সমস্ত জায়গায় নেই তারা সে সমস্ত জায়গায় যাবেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। যে সমস্ত অভিযোগ রয়েছে তাদের মুখ থেকেই তারা শুনতে চেয়েছিলেন। একেবারেই মধুবন্তী, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে যাওয়ার আগেই ধামাখালি বা লস্কর পাড়ায় কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দল অর্থাৎ বিজেপির সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ইতিমধ্যেই আটকে ফেলা হয়েছে এবং তাদের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে যেহেতু সন্দেশখালীর একাংশে 144 ধারা এখনো জারি রয়েছে সেই কারণেই তারা ভেতরে ঢুকতে পারবেন না। একদমই স্বর্ণালী, আমরা বিগত কয়েকদিন যদি দেখি, আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতৃত্ব যতবারই সন্দেশখালীর মধ্যে প্রবেশ করার চেষ্টা করেছেন, তারা কথা বলতে চেয়েছেন গ্রামবাসীদের সঙ্গে, বারবারই পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে এবং কোনো সময় তারা কিন্তু সন্দেশখালী পর্যন্ত পৌঁছতে পারেননি। এবং আজকেও কিন্তু সেই একই ছবি দেখতে পেলাম আমরা। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা সদস্য তারা পৌঁছানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাদেরও কিন্তু ধামাখালিতে আটকে দিল পুলিশ। অর্থাৎ সেই একইভাবে মধুবন্তী তুমি যেমনটা বললে যে এর আগে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারপর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা যখন সন্দেশখালীর পথে রওনা দিতে গিয়েছিলেন তার মাঝেই কিন্তু তাদের আটকে দেওয়া হয়েছিল। আর এবার বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল যেখানে রয়েছেন 6 সদস্যের একটি প্রতিনিধি দল, তাদেরও কিন্তু লস্কর পাড়াতেই আটকে দেওয়া হলো এবং যেমনটা যুক্তি দেখানো হচ্ছে যে যেহেতু সন্দেশখালীর একাংশে 144 ধারা জারি রাখা হয়েছে, জারি রয়েছে, সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত তাদের ঢুকতে দেওয়া হয়নি। যদিও তো আপনাদের জানিয়ে রাখি যে যেহেতু সন্দেশখালীতে একের পর এক অভিযোগ সামনে এসেছে, গ্রামবাসীরা অভিযোগ করে এসেছেন যে তৃণমূল নেতৃত্বের মারফত তাদের বারে বারে হুমকি বা অত্যাচার হতে হয়েছে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি যে সেই ঘটনা নিয়েই কিন্তু বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তারপরেই কিন্তু গত শুক্রবার থেকেই 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীতে। এর পরবর্তীতে আমরা দেখেছি বিরোধী দলনেতা তিনি কিন্তু বলেছিলেন যে 144 ধারা তিনি যেদিনকে যাবেন তারপরেই কিন্তু সেখানেই ভাঙা হবে। যদিও সেই 144 ধারা কিন্তু তিনি ভাঙতে পারেনি, বরং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন গতকাল গিয়েছিলেন তখনও যেমন তাকে আটকানো হয়েছিল, তার আগে কিন্তু আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন গিয়েছিলেন, অর্থাৎ তিনি যখন সন্দেশখালী যেতে গিয়েছিলেন তখনও কিন্তু তাকে আটকানো হয়েছে। অর্থাৎ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বারে বারে যখনই বিজেপি নেতৃত্ব যেতে চাইছে সন্দেশখালীতে তখন কিন্তু তাদের 144 ধারার কথা বলা হচ্ছে এবং জানানো হচ্ছে যে 144 ধারা কিন্তু জারি রয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালী যখন রওনা দেয় বিজেপির 6 সদস্যের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা যখন পৌঁছতে চেষ্টা করেন সন্দেশখালীতে, সেই একই ছবি আমরা দেখতে পেলাম স্বর্ণালী, যেখানে তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হলো এবং কথা বলবো ঠিক কি হয়েছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, আমরা জানি যে ইতিমধ্যেই বিজেপির যে কেন্দ্রীয় টিমের যারা সদস্য তারা পৌঁছেছেন বা পৌঁছানোর চেষ্টা করেছেন ধামাখালি পর্যন্ত এবং লস্করপাড়া এলাকা, সেখানে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন তারা, তাদের আটকে দিল পুলিশ। ঠিক কি পরিস্থিতি এখন, কি ছবি, কি বলছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই রামপুর লস্করপাড়া যেখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানো হয়েছে, যেখানে কেন্দ্র থেকে ছজন সদস্যের দলকে পাঠানো হয়েছিল জেপি নাড্ডার নির্দেশে, তাদেরকে রামপুর লস্করপাড়া, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আটকানো হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্র দেখাতে, যেখানে রাজ্য পুলিশের তরফ থেকে বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই জায়গাতেই বিজেপির এর আগে যারা নেতৃত্বরা এসেছিলেন তাদেরকেও কিন্তু এই জায়গাতেই তাদেরকে আটকানো হয়েছিল। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালী যেহেতু এখনো 19টা জায়গায় সেখানে 144 ধারা ইম্পোজ করা রয়েছে, সেই কারণের জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে এই বিজেপির যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে তাদেরকে কোনোভাবেই আর সেই জায়গাতে ঢুকতে দেওয়া যাবে না। সেই কারণের জন্যই কিন্তু প্রশাসনের তরফ থেকে এই যে তাদেরকে আটকানোর যে তাদের নির্দেশ ওপর মহল থেকে এসেছে বলে এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। তবে এখানে অগ্নিমিত্র পল সহ কেন্দ্রের একাধিক মন্ত্রীরা রয়েছে যাদেরকে এখানেই আটকে দেওয়া হয়েছে রামপুর লস্করপাড়ায় এবং সেই জায়গাতেই তারা বসে পড়েছেন, কারণ তারা বলছেন যে তারা 144 ধারা লঙ্ঘন করবেন না, কিন্তু তারা 4 থেকে 5 জনের টিম সেখানে যাবে। কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সন্দেশখালী ছন্দে ফিরছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এইভাবে কেন্দ্রীয় দল তারা যদি বারংবার সেই জায়গায় অর্থাৎ সন্দেশখালীতে
যেতে চায় সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে, আবারও উত্তপ্ত হতে পারে সন্দেশখালী। সেই কারণের জন্যই কিন্তু মূলত সন্দেশখালীতে যেতে দেওয়া হচ্ছে না। এবং তারা যেটা বলছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এর আগে টিএমসির প্রতিনিধি দল এসেছিল, তারাও গিয়েছিল, তাদেরকে কেন পুলিশ ছাড়লেন? সেই জায়গা থেকে বলে রাখবো যে টিএমসি যে প্রতিনিধি দল এসেছিলেন তারা কিন্তু প্রথমেই বলেছিল যে যেখানে 144 ধারা জারি রয়েছে সেখানে তারা যাবেন না, এবং সেই কারণের জন্য ন্যাজার্ড যে থানা সেখানে তারা গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু তাদের মূলত যে আবদার, তারা বলতে চাইছে যে 144 ধারা যেখানে জারি রয়েছে, অর্থাৎ সন্দেশখালীতে যেই মহিলারা বলেছেন যে তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, নক্কারজনক ঘটনা ঘটেছে, ঠিক সেই বাড়িগুলোতেই যেতে চাইছে। যদিও একটাও মহিলা আজ অবধি কোনোভাবেই তারা অন ক্যামেরা বা সামনে এসে তাদেরকে যখন আমরা 1-to-1 জিজ্ঞাসা করেছি, বা পুলিশের টিম যখন, রাজ্য পুলিশের 10 জনের সদস্যের টিম যখন তারা বাড়িতে গেছে, অলিতে গলিতে গেছে, তাদেরকে কিন্তু একবারের জন্য কোনো মহিলা তারা বলেননি যে তাদের সঙ্গে এই যৌন নির্যাতন হয়েছে, বা তাদের চেনা পরিচিত কারোর সঙ্গে হয়েছে, বা তারা নিয়ে গিয়ে সেই ব্যক্তি বা সেই মহিলাকে চিনিয়ে দিতেও পারেনি এখনো অবধি। সেই জায়গা থেকেও কিন্তু ব্যর্থ রয়েছে, এবং সেই কারণের জন্য রাজ্য পুলিশের যে টিম তারা কিন্তু দফায় বলা চলে যে প্রতিদিন তারা সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, এবং তাদেরকে কনফিডেন্সে নিয়ে তাদেরকে বারংবার যেটা বলতে চাইছে যে তারা যাতে ভয় না পায়, এবং যাতে তারা মুখ খোলে, তাদেরকে পুরো প্রোটেকশন দেবে পুলিশ, যাতে তারা মুখ খুলে যাতে বলে যে কার সঙ্গে এই যৌন নির্যাতন হয়েছে, যেটা ক্যামেরার সামনে তারা বারংবার বলছে যে তারা শুনেছেন, সবকিছুই হিয়ারসে তারা বলছেন। গতকালকেও যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছে তারা টিভিতে দেখে জেনেছে, তারা শুনে তারা শিউরে উঠছে, কিন্তু আদপেও কি তারা যা অভিযোগ করছে সেটার কতটা স্বচ্ছতা রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং বিজেপি টিম যেটা বলছে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা এসেছে জেপি নাড্ডার নির্দেশে এই যারা সন্দেশখালী যেতে চাইছেন, তারা বলছেন যে তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এবং তারা পুলিশকে বলতে ভয় পাচ্ছে। সেই কারণের জন্যই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বিজেপির যেতে দেওয়া হোক, তারা কথা বলবেন, তারা কথা বলে লিখিত কমপ্লেন এনে দেবেন বলে এমনটাই তারা দাবি করছেন। অর্থাৎ বিজেপির যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম 6 জনের যারা সদস্য রয়েছে, যারা ওয়েস্টিন থেকে সকালেই বেরিয়েছে সন্দেশখালীর উদ্দেশ্যে। ইতিমধ্যেই তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু পুলিশের তরফ থেকে একদম কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই কেউ যাতে বিজেপির কেউ যাতে না যেতে পারে, সেই বিষয়টা কিন্তু নজরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালী, সেই কারণের জন্য কিন্তু আর সন্দেশখালীকে উত্তপ্ত হতে দেওয়া যাবে না, বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে হাতের বাইরে না যায় প্রশাসনের, সেই বিষয়টার জন্যই কিন্তু সেই বিষয়টাকে নিশ্চিত করছে প্রশাসন। এমনটাই কিন্তু এই মুহূর্তের অবশ্যই সর্বশেষ পরিস্থিতি আবারও তোমার কাছে জানবো। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। এবার যে খবরে আমরা নজর রাখবো, এই আরো 12 সেগমেন্টে কলকাতা টিভির খবরে শিলমোহর। যেমনটা বলছিলাম, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। সন্দেশখালীর মনের কথা জানতে গ্রাউন্ড জিরোয় যায় কলকাতা টিভি। মহিলাদের উপর নির্যাতন হয়েছে বলে শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু তাদের পরিবারের সঙ্গে এমন হয়নি, এমনটাই বক্তব্য স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র তিনি জানান যে শতাধিক মহিলাদের সঙ্গে তারা কথা বলেছেন, কিন্তু যৌন নির্যাতনের অভিযোগ কিন্তু মেলেনি। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি কি শুনলেন তাদের মুখ থেকে, দেখুন। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার এরাই করে বেড়াচ্ছে এইসবগুলো। এই সন্দেশখালীটাকে একদম মানে কি বলবো, আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে ওরাই। দলের উপরে ক্ষুব্ধ না শুধুমাত্র শাহজাহান, শিবু, শাহজাহান শেখের উপরে আমরা, উত্তম সর্দারের উপরে ক্ষুব্ধ। দলটাকে আমরা ভালোবাসতাম। বাড়ির কোনো মহিলার উপরে নির্যাতন হয়েছে? হচ্ছে তো, আমার বাড়ি হচ্ছে না, আমার পাশে বাড়িতে হচ্ছে। আপনার বাড়ির হয়েছে কি? না, আমার বাড়িতে রাতের অন্ধকার, আমরা দেখিনি, রাতের অন্ধকারে ডেকে নিয়ে আসছে রাত 12টার সময়, তখন তো আমরা ঘুমাচ্ছি, ফোন করে ডেকে নিয়ে আসছে। না, এটা আপনি টিভিতে প্রতিবেদনে দেখেছেন। হ্যাঁ, আপনি কি এমন কোন মহিলাকে চেনেন যার সঙ্গে হয়েছে? এই হচ্ছে ওটা রাতের অন্ধকারে কি করে বলবো, ওটা বলতে পারবো না তো। আপনি টিভি দেখে জানতে পেরেছেন আপনার গ্রামের মহিলা? হ্যাঁ, এর অত্যাচার হচ্ছে আপনি কি রাতের অন্ধকার। মহিলাকে দেখেছেন যার সঙ্গে হয়েছে, এমন কাউকে চেনেন? না, ওর চিনি না, টিভিতে দেখে যেটা দেখছি সেটাই আমরা শিউরে উঠছি আমরা।
এরম করছে, এই শিবু হাজরা এরম করছে, ওই শেখ শাহজাহানের লোক, উত্তম সর্দারের লোক এরম করছে। আপনি যে বর্ণনা দিচ্ছেন শাসক দল যেভাবে অত্যাচার চালিয়েছে, এই বর্ণনাগুলো কি আপনি টিভি দেখে জেনেছেন? টিভি দেখে সব জেনেছি, আচ্ছা, সাধারণ মানুষের কাছে শুনেছি। মানে থানার সামনে যখন বিক্ষোভ হয়, এক ভদ্রমহিলা বলছে রাত 12টার সময় আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ভালো ভালো মেয়েদেরকে বেছে ওখানে 2-4 জন রেখে দিচ্ছে, আর বাকিগুলোকে বলছে তোমরা চলে যাও। এই যে আপনি যে বর্ণনা দিচ্ছেন, হ্যাঁ। যাদের সঙ্গে এগুলো ঘটেছে তাদের মধ্যে কেউ আপনাকে এসে কখনো বলেছে তার সঙ্গে না যাওয়ার বলবে না, আমি ক্ষেত্রে? সাধারণ মানুষ, আমি একটা বয়স্ক মানুষ, সাধারণ মানুষ, এই শুনে আমি শিউরে উঠছি। আপনার বাড়ির মহিলাদের সঙ্গে এরকম নির্যাতন হয়েছে? হয়নি, ভবিষ্যতে হতে পারে। আপনার বাড়ির না, আমার বাড়ির হয়নি, আর আপনার পাশের বাড়ির কারোর সাথে হয়েছে? আপনি চেনেন? এই দিকটায় হয়েছে, ওই দিকটায় হয়েছে। আপনি চেনেন যার সাথে হয়েছে? না, ও চিনি না, আমি টিভি দেখে। আপনিও কি টিভি দেখে জেনেছেন? আপনাদের বাড়ির কোনো মহিলার ওপরে নির্যাতন হয়েছে? আপনার বাড়ির হয়েছে? না, হয়নি। আপনি এরম কাউকে চেনেন যে মহিলার ওপরে নির্যাতন হয়েছে? যাদের উপরে হয়েছে তারা কি বলবে? একদমই, এখানকার যারা প্রবীণ নাগরিক অর্থাৎ সন্দেশখালীর যারা বাসিন্দা তারা মূলত বলছে যে তারা টিভি দেখে সবটা জেনেছে। তাদের বাড়ির কোনো মহিলার ওপরে কোনো নির্যাতন হয়নি, কিন্তু আশেপাশে যারা রয়েছেন তাদের ওপরে নির্যাতন হয়েছে, কিন্তু তিনি বা তারা পরিষ্কারভাবে জানে না সেই মহিলা কে। কিন্তু তারা আরো একটা বিষয় যেটা স্পষ্ট করছেন যে তারা টিভি দেখে জেনেছেন। আজকে আমরা কোড়াকাঠি জিপি, মণিপুর জিপি, দুর্গামণ্ডপ জিপি, এই জিপিগুলো যেগুলো জানেন এখান থেকে অনেকটা দূর, আমরা গিয়েছিলাম। সেখানে আমরা প্রায় শতাধিক মহিলাদের সাথে আমরা কথা বলেছি। যে সম্পর্কে অভিযোগটা বারবার উঠে আসছিল যে যৌন নির্যাতন, আমরা ওনাদের সাথে খোলাখুলি কথা বলেছি, ওনাদের বক্তব্য জানতে চেয়েছি। ওনারা কেউই কিন্তু স্পেসিফিকভাবে কোনো যৌন নির্যাতন তাদের সাথে হয়েছে বা তাদের কোনো ঘনিষ্ঠ কারোর সাথে হয়েছে এমন অভিযোগ কিন্তু ওনারা করেননি। যেমনটা আমরা ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রর বক্তব্য শুনলাম, পাশাপাশি স্বর্ণালী আমরা জানি যে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে 2টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু এমনটাই অধিকারী জানা তিনি যাচ্ছে মামলা এবং দায়ের শুধুমাত্র করেছেন। তাই নয় মধুমন্তী, শুধু তার সঙ্গে কিন্তু তিনি এমনটাই অভিযোগ করছেন যে 144 ধারা জারি করে কিন্তু তাদের আটকানো হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা যেমনটা দেখে এসেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন গেছেন তখন তাকে আটকানো হচ্ছে, এবং আজকেও আমরা দেখছি যে কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন বিজেপির তারা যখন সন্দেশখালীর পথে ইতিমধ্যেই রওনা দিয়েছিল কিন্তু তাদের কিন্তু ধামাখালিতে আটকে দেওয়া হয়, এবং সেই একই কথা বলা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে যেহেতু সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে সেই কারণেই কিন্তু তাদের আটকানো হচ্ছে। কিন্তু স্বর্ণালী এটা মনে রাখতে হবে, এখন যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বা বলা যেতে পারে দাবি করা হচ্ছে যে এখন তো যে সমস্ত জায়গায় উত্তেজনা রয়েছে সেই সমস্ত জায়গায় 144 ধারা জারি রয়েছে, অর্থাৎ গোটা সন্দেশখালীতে তো 144 ধারা জারি করা নেই, সেক্ষেত্রে কেন তাদের আটকানো হচ্ছে? একেবারেই বন্ধুবন্ধু সেই প্রশ্নই কিন্তু তুলছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সদস্যরা, কেননা তারা যখন আজকে সন্দেশখালীর পথে রওনা দিয়েছিলেন ইতিমধ্যেই কিন্তু তাদের আটকে দেওয়া হয়েছে, এবং এই সন্দেশখালী নিয়েই কিন্তু ইতিমধ্যেই 2টি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানা যাচ্ছে মূলত কোন কোন অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে? দেখো, একটি মামলা দায়ের করা হয়েছে 144 ধারা জারি করা নিয়ে, যেটি শুভেন্দু অধিকারী করেছেন, এবং তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে একটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তার আইনজীবী। সেই আইনজীবীর ওকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। তার কারণ, যেহেতু প্রধান বিচারপতি অনুপস্থিত, সেই কারণে তার মামলাগুলি সম্পূর্ণভাবে এই ডিটারমিনেশন করেছে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাস। ঠিক একইভাবে যে সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বিভিন্নভাবে সেখানে ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এবং সেখানে তার জন্য যে অধিকার রয়েছে তা খর্ব করা হচ্ছে, এই বিষয়টি নিয়েও কিন্তু একটি মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়, যে অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলা দুটি শুনানির সম্ভাবনা রয়েছে।
ধন্যবাদ পীযূষ কান্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে স্বর্ণালী, যে এলাকায় দ্রুত সিআরপিএফ মোতায়েনের আর্জি করে এই মামলা এবং দুটি মামলা দায়ের করা হয়েছে। আগামী সোমবার মামলার শুনানি। সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। এবং যেটা জানা যাচ্ছে, যেমনটা বলছিলাম, যে এই মামলা দায়ের করা হয়েছে, করেন আইনজীবী সংযুক্তা সামন্ত, জনস্বার্থ মামলা। এবং এই মামলার শুনানি সোমবার অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। একেবারেই মধুবন্তী, অবশ্যই সন্দেশখালীর দিকে আমাদের নজর থাকবে, যেমনটা আমাদের নজর রয়েছে যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু সেই অভিযোগ তুলছেন যে 144 ধারা যে জারি করা হয়েছে সেই ধারার মাধ্যমে কিন্তু বারে বারে বিজেপি নেতৃত্বকে আটকে দেওয়া হচ্ছে, তারা কথা বলতে পারছেন না সন্দেশখালীর মানুষজনের সঙ্গে, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। অর্থাৎ এই মামলাটা, এই যুক্তি কেন 144 ধারা যুক্তি দিয়ে বারবার কেন পুলিশি বাধা, কেন সন্দেশখালীতে ঢুকতে তারা পাচ্ছেন না, এই অভিযোগ তারা করছেন। এবং জানিয়ে রাখি, দুটি মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত। মধুবন্তী, অবশ্যই সন্দেশখালীর খবরের দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবেই। তবে এই মুহূর্তের আরো একটি বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। শর্ত সাপেক্ষে কিন্তু ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করা হয়েছে এবং সেই জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে সৌভিক ভট্টাচার্য, যার এর আগে সেপ্টেম্বর মাসে আমরা দেখি তার জামিন মঞ্জুর করা হয়নি, কিন্তু এবার যেটা জানা যাচ্ছে কিছু শর্ত রাখা হয়েছে এবং সেই শর্ত সাপেক্ষেই আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য তিনি জেলে রয়েছেন এবং তারপর যে তদন্ত চলছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। প্রত্যেক মুহূর্তের আপডেটও আমরা দিচ্ছি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, সৌভিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের ছেলে, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে তার। একেবারেই মধুবন্তী, আমরা দেখেছি যে এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রাক্তন সভাপতি অর্থাৎ মানিক ভট্টাচার্য, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তার তদন্ত সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ পর্বের পরেই কিন্তু তার যে ছেলে এবং স্ত্রী তাদের কিন্তু হেফাজতে নেওয়া হয়েছিল। মূলত এর আগেই কিন্তু ইতিমধ্যেই জামিন মঞ্জুর করা হয়েছে তার স্ত্রীর, কিন্তু এখন যেমনটা খবর জানা যাচ্ছে যে শর্ত সাপেক্ষে এবার সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের জামিন কিন্তু মঞ্জুর করলো। মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিককে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিল ইডি, আমরা জানি। এবং এই কেন্দ্রীয় সংস্থা যেটা দাবি করেছিল যে সৌভিক ভট্টাচার্য একাধিকবার লন্ডন যাত্রা করেছেন, অথচ 2017 সালের মে এবং জুলাই মাসে তার দুবার লন্ডন যাত্রার যে তথ্য তা গোপন করে গিয়েছিলেন, যা পরবর্তীকালে তদন্তে উঠে এসেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে আজকে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছেন পল্লব চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে? আসলে সৌভিকের অ্যারেস্টটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে শুরুতেই প্রশ্নটা তুলেছিল, সেটা হচ্ছে যে তোমরা টেকনিক্যাল বিষয়গুলো সঠিকভাবে না অনুসরণ করেই তাকে কেন হেফাজতে নিলে। কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগে নিম্ন আদালত বা পিএমএলএ কোর্ট কগনিজেন্স নিয়েছিল, ঠিক কথা, কিন্তু কগনিজেন্স নেওয়া আর কাউকে গ্রেপ্তার করাটা এক নয়। গ্রেপ্তারি করার জন্য উপযুক্ত কারণ দেখাতেটা হয়, কিন্তু সেইটা না দেখানোর কারণেই প্র্যাকটিক্যালি আজকে বেলটা দিয়েছে। এখন সেই বেলটা নিম্ন আদালত থেকে মঞ্জুর হবে। সুপ্রিম কোর্ট জাস্ট সবুজ সংকেতটা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যে নিম্ন আদালত উপযুক্ত শর্ত আরোপ করেই যেন সৌভিককে জামিনটা দেয়। এটা হচ্ছে একটা দিক। এবং মামলার একেবারে শেষ পর্বে সৌভিকের বাবা মানিক ভট্টাচার্যের বেল পিটিশনের এটাও উঠেছিল। সেখানে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে 2 সপ্তাহ বাদে মানিকের আবেদনটা শোনা হবে। ধন্যবাদ পল্লব। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।
আরও তো এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে আমরা জানি যে সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে বিজেপির কেন্দ্রীয় দল এগোয় এবং আমরা জানি পুলিশ আটকায় তাদেরকে। 144 ধারার যে যুক্তি দেখানো হয়েছে সেই যুক্তি দিয়ে লস্কর পাড়াতেই এই নাড্ডার টিম তাকে আটকে দেয় পুলিশ এবং পুলিশের সঙ্গে বচসায় তারা জড়িয়ে পড়েন। একেবারেই মধুবন্তী, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক, যখন আমরা এর আগে দেখতে পেরেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে সন্দেশখালী যাওয়ার পথে, তার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছে, কিন্তু সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত সেই একই রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু 144 ধারাও জারি রাখা হয়েছে সেখানে। এবং একই সঙ্গে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আজকে যখন কেন্দ্রের প্রতিনিধি দল যখন সন্দেশখালীতে যাওয়ার জন্য রওনা হয়েছিল, তখনই কিন্তু লস্কর পাড়াতে তাদের আটকানো হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো আপনাদের। परेशानी के साथ मेरी से मिलने जा रहे थे, लेकिन हमको मिलने जाने नहीं दिया। ये तो कौन किया सर, कौन किया? ये ममता की पुलिस ने किया। कब हुआ ये? जो हमला एसपी ऑफिस में डेपुटेशन देने गया तब पीटा मुझे, बेरहमी से पीटा। যে ছবি আপনাদের দেখাচ্ছি লস্কর পাড়া, हम लोग उस जो पीड़िता महिला है उनके साथ बातचीत करना चाहता हूँ, उन लोगों का दुख शेयर करना चाहता हूँ। 144 जा रहे। সন্দেশখালী পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম গেছে 6 সদস্যের, তাদেরকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা বচসায় জড়িয়ে পড়েন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু ইতিমধ্যেই বসে গেছেন, সেখানে অবস্থান করছেন, কারণ তারা নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, তারপরেই ফিরবেন, এমনটাই তারাও দাবি করে সেখানে অবস্থান বিক্ষোভ করছেন। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, তার সঙ্গে। রিয়া, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। আমরা তো জানি যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ করছেন, তারা ঠিক কি বলছেন, তাদের ঠিক কি দাবি? দেখো, তুমি এই মুহূর্তে যে চিত্র দেখছো, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা বসেছিল, তারা উঠে গেছে এবং তারা যেতে চাইছে, অর্থাৎ সন্দেশখালী যেতে চাইছে। সেই কারণের জন্য রীতিমতো কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা এবং একইভাবে পুলিশের তরফ থেকে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই তারা এই যে জায়গা যেখানে আটকানো হয়েছে এই জায়গা যাতে কোনোভাবেই ক্রস না করতে পারে, সেই বিষয়টা নজরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে দেখতে পাচ্ছ যে তারা পুলিশের সঙ্গে ইতিমধ্যে বচসা এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছে বিজেপির যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। জেপি নাড্ডার নির্দেশে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম 6 জনের যে সদস্য কেন্দ্র থেকে এসেছে, একেবারে রিয়া, অবশ্যই আমরা সেই রীতিমতো চিত্র কিন্তু দেখতে পুলিশের পাচ্ছি। সঙ্গে ধস্তাধস্তি, বচসা। একদমই রিয়া। রিয়া, তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই বচসার চিত্র দেখতে পাচ্ছি আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের, তুমি যেমনটা বলছিলে রিয়া। একদমই, তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি লস্কর পাড়ার ছবি, যেখানে পুলিশের সঙ্গে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের বচসার ছবি উঠে আসছে এবং তারা কিন্তু নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে চান, গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চান, এই দাবি করেই তারা প্রবেশ করতে চাইছেন সন্দেশখালীর ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই লস্কর পাড়াতে তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং তাদের যেমনটা পুলিশ আধিকারিকরা যে যুক্তি দেখাচ্ছেন যে 144 ধারা যেহেতু সন্দেশখালীতে জারি রয়েছে, সেই কারণেই তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না, কেননা সেক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সৃষ্টি হতে পারে, অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু স্লোগান তুলছেন। এই পরিস্থিতির দিকে, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যে খবরে বিরতির আগে ছিলাম, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, লস্কর পাড়ার ছবি এবং 144 ধারার যুক্তি দেখিয়ে লস্কর পাড়াতে জেপি নাড্ডার নির্দেশে যে টিম এসছে আজকে সন্দেশখালীতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এবং সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা একেবারে। বলার যে যে উদ্দেশ্য ছিল তাদেরকে আটকে দিয়েছে। ইতিমধ্যেই আমরা সেই আটকে ছবি দেওয়া দেখাচ্ছিলাম। হয়েছে। একেবারেই মধুবন্তী, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা যে আজকেই কেন্দ্রীয় প্রতিনিধি দল যে 6 সদস্যের টিম সেখানে যাওয়ার কথা ছিল, সন্দেশখালীতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই কিন্তু লস্কর পাড়ায় ইতিমধ্যেই আটকে ফেলা হয়েছে সেই দলকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে তাদের আটকে দেওয়া হয়েছে, অথচ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় প্রতিনিধি দল যেখানে 6 সদস্য রয়েছেন তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। তারা কিন্তু চাইছেন সন্দেশখালীর ভেতরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে। আমরা দেখেছি এর আগে যে বিভিন্ন অভিযোগ তুলে এসেছেন গ্রামবাসীরা, তাদের প্রতি যে নির্যাতনের যে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা, সেই অভিযোগ কিন্তু অনুসন্ধান করতেই আজকে সন্দেশখালীর পথে কিন্তু রওনা দিয়েছিল এই কেন্দ্রীয় সদস্যের টিম, কিন্তু যাদের ইতিমধ্যেই লস্কর পাড়াতেই আটকে ফেলা হয়েছে। মধুবন্তী, একদমই। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকেই রয়েছেন, কথা বলবো রিয়ার সঙ্গে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার বর্ণনা করে দিই। জেপি নাড্ডা যার নির্দেশে এই টিম এসেছে সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলার জন্য, তাদের যে অভাব অভিযোগ রয়েছে, তারা যা দাবি করছেন সেই দাবি তাদের মুখ থেকে শোনার জন্য এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে পৌঁছে গেছেন সকাল সকালই। এবং কিছুটা যাওয়ার পরই সন্দেশখালীর কাছাকাছি পুলিশ তাদের আটকে দেয়, তারা অবস্থান বিক্ষোভ করেন। তাদের যেটা দাবি, কথা না বলে তারা ফিরবেন না। এবং এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, পুলিশের সঙ্গে তারা বচসায় জড়িয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই কিন্তু লস্কর পাড়াতে আটকে দেওয়া হয়েছে বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যেমনটা দাবি করছেন যে সন্দেশখালীর মানুষের সঙ্গে কিন্তু তারা কথা বলতে চাইছেন, তাদের যে অভাব অভিযোগগুলি রয়েছে সেইগুলি কিন্তু তারা শুনতে চাইছেন। এবং যেমনটা মধুবন্তী জানাচ্ছিল যে তাদের কিন্তু জেপি নাড্ডা অর্থাৎ সর্বভারতীয় যে সভাপতি রয়েছে বিজেপির, তার নির্দেশে কিন্তু এই কমিটিকে পাঠানো হয়েছে এখানে। না না, এই কালো প্যাকেটে যে ছিল না পরে। রামপুরে আছি, রামপুরে আছি। কতক্ষণ লাগবে আসতে? যতক্ষণ লাগুক আমরা বসবো। আপনারা যদি রাত্র হয় আসতে, রাত্র পর্যন্ত বসবো। আপনারা আসুন, আমি বসবো, আসুন। আপনারা আটকে দেবে, ওদের ওখানে আটকে দেবে, আসতে দেবে না। ভারত মাতা কি জয়। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনাকে জানিয়ে রাখি আজকে সন্দেশখালীতে জেপি নাড্ডার নির্দেশে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে আজকে, যারা গ্রামবাসী যাদের যেটা অভিযোগ সেই অভিযোগ শোনার জন্য। এবং তারপর যে ছবি আমরা বিগত কয়েকদিনও দেখেছি যে বিজেপি নেতৃত্ব যতবারই দেখা করতে এসেছে পুলিশ আটকে দেয় 144 ধারা যুক্তি দিয়ে, আজও সেই একই ছবি। দেখুন, এটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম নয়, এরা দাঙ্গা লাগাতে গেছে, অশান্তি ছড়াতে গেছে। ওইখানে বসে মিডিয়াকে যে বাইট দিচ্ছে সেই বাইটের মধ্যে স্পষ্ট সাম্প্রদায়িক উস্কানি, হিন্দু মুসলমান উল্লেখ করে তারা বক্তব্য রাখছেন। এই সমস্ত মানুষদেরকে যদি ভেতরে যেতে অ্যালাউ করা হয় তাহলে তো আগুন ঢুকতে দেওয়া, যেচে দাঙ্গা ছড়াতে দেওয়া। তো আমি ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা এরকম এলিমেন্টে ঢুকতে দিচ্ছে না যারা দাঙ্গা ছড়াতে চায়। এরা নিজেদের রাজ্যে প্রত্যেকে অষ্টরম্ভা। একজন ত্রিপুরার মন্ত্রী রয়েছেন, তিনি এসছেন প্রতিমা ভৌমিক, যিনি নিজের রাজ্য সামলাতে পারেন না। আরো 2-4 জন এসছে অন্যান্য রাজ্য থেকে। উত্তরপ্রদেশ আজকে নারী নির্যাতনে ভারতে 1 নম্বর। সেখানে আমাদের বোনকে মেরুদণ্ড ভেঙে জিভ কেটে ধর্ষণ করে পুলিশ প্রশাসন তার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনে পেট্রোল দিয়ে মেয়ের ডেড বডি জ্বালিয়ে দেয়। এই যাদের সরকার, তারা বাংলায় এসছে ফ্যাক্ট ফাইন্ড করতে, তারা বাংলায় এসছে রাজনীতি করতে, বাংলায় এসছে দাঙ্গা ছড়াতে। এই জিনিস বাংলার মানুষ বোঝেন, আর বাংলার মানুষ বিজেপিকে অন্তত বিশ্বাস করে না। যদি ভারত এতই বিজেপি নারী প্রেমী হতো, গোটা ভারতবর্ষে তাদের এতগুলো রাজ্যে সরকার, 20টার উপরে রাজ্যে তারা একক কিংবা এনডিএ সরকার রয়েছে, একটা রাজ্যেও নারী মুখ্যমন্ত্রী করতে পারেনি কেন তারা? আর তৃণমূল কংগ্রেসের একটাই সরকার আছে, আর একটা রাজ্যেই আমাদের মহিলা মুখ্যমন্ত্রী। ফলে আমাদেরকে মহিলাদের ভালোবাসা, মহিলাদের সম্মান করা শেখাবেন না। কোনো ঘটনা ঘটেছে, প্রশাসনই সেটা ক্যাপেবল ট্যাকেল করার জন্য। আপনাদের দাঙ্গা ছড়াতে প্রশাসন কখনো অ্যালাউ করবে না। দেবাংশু, জানিয়ে রাখি তারা কিন্তু অনড়, তারা কিন্তু ওখানে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের যেটা দাবি, যতক্ষণ না গ্রামবাসীদের সঙ্গে কথা হচ্ছে, যতক্ষণ না সন্দেশখালী তারা পৌঁছচ্ছেন, তাদের এই পুলিশ যে আটকাচ্ছে, তারা পুলিশকে জানিয়ে দিয়েছেন তারা সেখান থেকে নড়বেন না। দেখুন, প্রশাসনের কাজ হচ্ছে অশান্তি যেন না ছড়ায়, মানুষের যেন ক্ষতি না হয় সেটা দেখা। আজকে 144 ধারা কেন ওখানে জারি করা? মানুষ যেন জমায়েত করতে না পারে, জমায়েত করে নতুন করে অশান্তির জায়গা যেন না হয়।
এর আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে এরকম প্রচুর রাজনৈতিক এরকম জায়গা সৃষ্টি হয়েছিল যেটা পরবর্তীকালে খুব বাজে জায়গায় গড়িয়েছিল। সেই সরকার তখন ট্যাকেল করতে পারেনি। আজকে আমাদের সরকার সেটা ট্যাকেল করার মতো তাদের গাটস রয়েছে, তারা সেই পদ্ধতি জানেন। বিজেপি আজকে এসে কেউ যদি অনড় থাকে যে আমাকে বিষ খাওয়াতে দিতে হবে, কেউ যদি এসে অনড় থাকে আমাকে আগুন লাগাতে দিতে হবে, তো সে অনড় থাকা না থাকার তো কোনো অর্থ নেই, কারণ প্রশাসন তো সেটা অ্যালাউ করতে পারে না। এখন প্রশাসন কি করবে ওখানে প্রশাসন ঠিক করবে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে এবং একজন এই রাজ্যকে ভালোবাসা মানুষ হিসাবে, আমি একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে আমরা এইটুকু বলতে পারি, বিজেপির আগুন লাগানো টিমকে কোনো মতে অ্যালাউ করা উচিত নয়। অনেক ধন্যবাদ। কথা বললাম তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। মধুবন্দী, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু নিজেদের দাবিতে অনড় বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল, তারা কিন্তু সন্দেশখালিতে ঢুকতে চাইছেন এবং সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে, বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলতে চাইছেন, তাদের অভাব অভিযোগ শুনতে চাইছেন। কেননা আমরা দেখেছি এর আগে যে বারে বারে সন্দেশখালির যে মহিলারা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন, তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেই অভিযোগ তুলেছেন। কিন্তু যদিও সেই অভিযোগকে কিন্তু ইতিমধ্যে যেমনটা ডিআইজি সিআইডি সোমা দাস তিনি কিন্তু বলেছেন যে না, তার কাছে কিন্তু এই করে সংক্রান্ত কোনো অভিযোগ করেনি গ্রামবাসীরা, গ্রামের সেই মহিলারা। কিন্তু তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমের সামনে আমরা দেখেছি আজকেই কিন্তু আমাদের যে প্রতিনিধি তার সামনেই কিন্তু গ্রামবাসীরা বলেছেন যে তাদের কিন্তু এই যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হতে হয়েছে। যদিও তাদের সঙ্গে হয়নি, তবে তাদের আশেপাশের মহিলাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এবার এই যে জেপি নাড্ডার নির্দেশে এই ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম, বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধি যারা গেছেন এবং যাদেরকে এই 144 ধারা যুক্তি দেখিয়ে পুলিশ আটকে দিয়েছে লস্কর পাড়ায়, ঠিক কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, শুনুন তাদের মুখ থেকে। शादी के साथ पीड़िता से मिलने जा रहे थे, लेकिन हमको मिलने जाने नहीं दिया। ये तो कौन किया सर? कौन किया? ये ममता की पुलिस ने किया। कब हुआ ये? जो हमला एसपी ऑफिस में डेपुटेशन देने गया तब पीटा मुझे, बेरहमी से पीटा, सिर्फ मुझे नहीं मेरे महिला कार्यकर्ता को पीटा। सर आज आप लोग क्या चाहते हैं? हम लोग उस जो पीड़िता महिला है उसके साथ बातचीत करना चाहता हूँ, उन लोगों का दुख शेयर करना चाहता हूँ। लेकिन सर उधर तो 144 जा रहे हैं ना। 144 किस बलबूते पे इन लोगों ने 144 डाला है? जहाँ पर हम लोगों के बीजेपी को रोकने के लिए ये 144 डाला है। आप लोग आज जाना चाहते हैं? हाई कोर्ट ने फटका खाया, ये क्यों 144 डाला है, फिर से डाला है, ये इलीगल है। सर नेक्स्ट स्टेप क्या है आप लोगों का? हाँ नेक्स्ट स्टेप क्या है? नेक्स्ट स्टेप हम लोग को लगातार। এখন আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। নজর রাখবো যে খবরের দিকে, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ উঠল। আয়করের দফতরের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেসের ভারতের গণতন্ত্র শেষ হয়ে গেছে বলে, এমনভাবেই বিজেপি সরকারকে নিশানা করা হয়েছে। নিশানা করেছেন অজয় মাকেন। আপনাদের আবারও জানিয়ে রাখি যে কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করার অভিযোগ তোলা হচ্ছে। একদমই যে অভিযোগ উঠেছে, কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করা হয়েছে এবং কে ফ্রিজ করেছে না, আয়কর দপ্তরের বিরুদ্ধে এই অভিযোগ, কেন্দ্রকে নিশানা। এবং যেটা বলা হচ্ছে যে কংগ্রেসের ভারতের যে গণতন্ত্র তা শেষ হয়ে গেছে। অজয় মাকেন এই কথা বলেছেন। শুধু কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করাই নয়, গণতন্ত্র ফ্রিজড, এমনই বলেছেন অজয় মাকেন। একেবারেই তাই মধুবন্দী। অর্থাৎ আমরা দেখেছি যে এর আগেও কিন্তু একের পর এক অভিযোগ করা হয়েছে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার কিন্তু তারা যে অভিযোগটা তুলছেন যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট তা কিন্তু ফ্রিজ করা হয়েছে। $210 কোটি টাকা কংগ্রেসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই অভিযোগ কংগ্রেসের। একেবারে এই আয়কর দফতরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ করা হয়েছে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। তারাও যেমনটা বলছেন যে কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে এবং সেই মতোই কিন্তু কংগ্রেস নেতৃত্ব বিজেপি সরকারকে তারা কিন্তু নিশানা করছেন। ভারতের গণতন্ত্র শেষ হয়ে গেছে, অজয় মাকেন এমনটাই দাবি করেছেন। परसों ये जानकारी मिली कि जो चेक हम लोग इशू कर रहे हैं वो बैंक्स उस चेक को ऑनर नहीं कर रहे हैं।
उसके ऊपर जब हम लोगों ने आगे छानबीन करी तो हमें बताया गया कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है। कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई है। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত দা, যে বিষয়টা জানতে চাইবো, সামনেই কিন্তু লোকসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু কংগ্রেসের যে কোষাধ্যক্ষ অজয় মাকেন তার মুখেই অভিযোগ শোনা যাচ্ছে যে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো বটেই। ঠিক ঘটনাচক্রে গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে, তার ফলে সবচেয়ে বড় ধাক্কাটা এসছে কিন্তু শাসক দল বিজেপি। দুটো দিক থেকে, একটা হচ্ছে শাসক দল বিজেপি উদ্যোগ নিয়ে এই নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেছিল 2018 সালে। আবার শাসক দলই সব থেকে বেশি এই বন্ড চালু হওয়ার পর লাভবান হয়েছে, এটাও দেখা গেছে। আর তাই সেই বিষয়ে গতকাল বিরোধীরা একযোগে, বিশেষ করে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল একযোগে কালকে বিজেপিকে আক্রমণ করেছে। ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাচ্ছে যে শাসক দল, এই বিরোধী দলের সর্ববৃহৎ যে দল অর্থাৎ কংগ্রেস, ইন্ডিয়া জোটের সর্ববৃহৎ যে শরিক দল কংগ্রেস, সেই কংগ্রেসের ইনকাম ট্যাক্স নিয়ে একটা বিতর্ক তুলেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তুলে তাদের তহবিলটা সিজ করে রাখা হয়েছে বলে আজকে কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন জানিয়েছেন। তো তার ফলে যেটা দেখা যাচ্ছে, জয়ন্তদা, আপনাকে একটু বিরত করছি এই মুহূর্তে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ আয়কর দপ্তরের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ভারতের গণতন্ত্র শেষ হয়ে গেছে, এমনটাই দাবি করেছেন অজয় মাকেন। শুধু বলেছেন যে শুধু কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নয়, গণতন্ত্র ফ্রিজড। না, দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি গত 10 বছরে যে কর্মকাণ্ড চালাচ্ছে তাতে একটা ফ্যাসিস্ট সরকারের চেহারা বোঝা যাচ্ছে। তো এসব করে তো বেশি দিন চলা যায় না। এসব করা যাবে, কিন্তু এটার একটা সীমা আছে। মানুষ সব দেখছে, মানুষের আদালতে বিচার হবে, জনগণের আদালতে তার বিচার হবে। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে 2024-এ ভোট দেবেন। কংগ্রেসকে ব্রিটিশ আটকাতে পারেনি বিজেপি। কোন ছাড়? আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি, ব্রিটিশ আমাদের পারেনি আটকাতে। আর ব্রিটিশের সঙ্গে দালালি করা বিজেপি আমাদের আটকে দেবে, এটা আপনারা মনে করেন? সারা ভারতবর্ষে এই লড়াই, বিজেপি RSS এর বিরুদ্ধে এই লড়াই চলছে, রাহুল গান্ধীর নেতৃত্বে চলবে। তাতে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করলো কি সিজ করলো কিছু আসে যায় না, আমরা লড়াই করে নেব। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। একেবারেই মধুবন্তী। আর তারই সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম জয়ন্তদার সঙ্গে। জয়ন্তদা, আপনি যেমনটা বলছিলেন যে লোকসভা নির্বাচনের আগে কিন্তু কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেনের এই অভিযোগ অনেকটাই তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ তো বটেই। আমি যেটা বলতে চাইছিলাম যে এটা একটা প্রতিহিংসার রাজনীতি, যে কথাটা আমরা প্রায় বিরোধীদের মুখে শুনি, যে একটা প্রতিহিংসার রাজনীতি এই 2014 সালের পর থেকে মোদী জমানায় এটা একটা আমদানি হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে। এবং এটা কি তারই কোনো মানে প্রতিফলন কিনা জানি না, তবে এক্ষুনি যেটা মনে হচ্ছে একই সঙ্গে যে গতকালকের ওই ঘটনার পর আজকে আবার ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে এইভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, এর আগে তো আমরা দেখেছি ইডি, CBI কে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তল্লাশি করা। এবার ইনকাম ট্যাক্সকেও কাজে লাগানো হয়েছে আগে, এবার সরাসরি একটা দলের রাজনৈতিক অ্যাকাউন্ট পুরো সিজ করে দেওয়া হলো। আগে পরে কোনো কথা নেই। এটা মানে খুবই, মানে কি বলবো, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক তো বটেই। এটা মোটেই খুব ভালো লক্ষণ নয়, এটুকু বলা যেতে পারে।
ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। কংগ্রেসের বিরুদ্ধে 210 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ কংগ্রেসের। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।